আসসালামু আলাইকুম। আমরা বায়োলজি পঞ্চম চ্যাপ্টার খাদ্য পুষ্টি এবং পরিপাক, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকে ডিল করতেছি নবম দশম শ্রেণীর জন্য। আর এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে আমরা ইন্টারমিডিয়েটের কাজী আজমল স্যার সেকেন্ড পেপার বই এর থার্ড চ্যাপ্টার পরিপাক এবং শ্বসন, এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন গুলো পড়বো। তো শুরু করতেছি আর কি। আর পরিপাক এবং শ্বসন, হ্যাঁ সরি, খাদ্য পুষ্টি এবং পরিপাক, হ্যাঁ। তো প্রথমে আগে উদ্ভিদের কথাগুলো এখানে বলা আছে, যে উদ্ভিদের খাদ্য উপাদান পুষ্টি উপাদান গুলা কি কি। এখানে উদ্ভিদ যে আমাদের টোটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলা আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, আমরা জেনারেলি কথাটা মনে রাখবো, ম্যাক্রো, হ্যাঁ, ম্যাক্রো মানে বড়, আর তোমার হচ্ছে হলো মাইক্রো মানে ছোট। তাহলে ম্যাক্রো যেগুলো বেশি পরিমাণে দরকার, অর্থাৎ বড়, সেগুলোকে আমরা বলে থাকি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যেগুলা কম পরিমাণে দরকার সেগুলোকে আমরা বলে থাকি মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? যেগুলো বেশি পরিমাণে দরকার যেগুলো বেশি পরিমাণে দরকার সেগুলোকে বলে থাকি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর যেগুলো কম পরিমাণে দরকার সেগুলোকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ, তো তোমাদের বইয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট মাত্র 6টা দেওয়া দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা পড়েছিলাম বায়োলজি ফার্স্ট পেপার বইয়ে, রাইট? 9th চ্যাপ্টারে আমরা দেখেছিলাম এই যে উদ্ভিদের শারীরবৃত্তীয়, এখানে আমরা পড়েছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে। এখানে আমরা দেখেছিলাম যে ম্যাক্রো সাবস্টেন্স, হ্যাঁ, ম্যাক্রো মৌল যেগুলো বেশি পরিমাণে লাগে এগুলো হচ্ছে টোটালে 9টা। আর মাইক্রো উপাদান যেগুলো কম পরিমাণে লাগে এগুলো হচ্ছে হইলো আমাদের 8টা। কথা কি বোঝা গেছে? সরি, আহ কথা কি বোঝা গেছে? কিন্তু এছাড়া আরো কিছু জিনিসের কথা এখানে বলে দেওয়া আছে, যেমন তা হলো উপকারী মৌল, যেগুলো উপকারী হিসেবে কাজে লাগে, যেরকম সিলিকন ঘাসের জন্য, সোডিয়াম সি4 উদ্ভিদের জন্য, কোবাল্ট নাইট্রোজেন ফিক্সেস লিগুমের জন্য, আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য। কথা কি বোঝা গেছে? কাজেই এখানে বলা হইতেছে টোটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট টোটাল হচ্ছে 17টা, যাদের মধ্যে প্রথম 9টা হচ্ছে হলো ম্যাক্রোমৌল এবং পরের এই কয়টা হলো 8টা হইলো আমাদের মাইক্রোমৌল। তো আমরা এখান থেকে ইন্টারমিডিয়েটের বই থেকেই পড়বো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোর নাম মুখস্থ করব ইন্টারমিডিয়েটের বই থেকে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টের নামগুলো মেমোরাইজ করব। আমরা এখান থেকে আরো একটি এক্সট্রা ইনফরমেশন মেমোরাইজ করতে পারি যদি হাতে সময় থাকে। ফার্স্ট বার রিভিশনে যদি আমাদের নাও হয়, সেকেন্ড বার রিভিশনে যখন আমরা এখন 9-10 এর কেবল শুরুর পর্যায়ে আছি, যখন 9-10-এ আরো একটু বেশি আমাদের বয়স হবে, তখন আমরা এই কোন মৌলগুলো কি আকারে শোষণ করে সেইগুলো আমরা মেমোরাইজ করে ফেলবো। কথা কি বোঝা গেছে? এই তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আমাদের কথাবার্তা ছিল। এরপরে আমাদের টপিক আমরা যেখানে বলতেছি যে পুষ্টি উপাদানের উৎস। আমরা এর আগের চ্যাপ্টারে শিখে আসছিলাম যে আমাদের উদ্ভিদ তার খনিজ লবণগুলো আমাদের কোথায় কোথায় রাখে, আমাদের এই মানে ফলের মধ্যে আমাদের জমা করে রাখে, তাই না? তো এই যে আমাদের ফলের মধ্যে জমা করে রাখে, এগুলো কিভাবে কিভাবে কোনটাতে কাজে লাগে, এই যে এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যে কয়টা তোমার বইয়ে আছে সেই কয়টা ঝাঁঝরা মুখস্থ করতে হবে, কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগে। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, হ্যাঁ। আহ এবং এইগুলোর অভাবজনিত লক্ষণ, যে কোনটার অভাবে কি হয়,
একদম ঝাঁঝরা মেমোরাইজ করে ফেলবো, এগুলা থেকে আমাদের অবজেক্টিভস আসবে। হুম, কথা কি বোঝা গেছে ভাই? তাহলে উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান দুই প্রকার, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। আমাদের সেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টের নামগুলো মেমোরাইজ করতে হবে, অ্যান্ড কোনটা থাকলে কি হয়, না থাকলে কি হয়, এগুলো ছক আমাদের মেমোরাইজ করতে হবে। বোঝা গেছে ভাই? এর মধ্যে কোনো কিছু বাদ নাই। এবার আমরা আসি আমাদের মেইন পড়া এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে হলো খাদ্য এবং পুষ্টি। আমরা আমাদের খাদ্যে টোটালে 6 ধরনের উপাদান খেয়ে থাকি। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তোমার হচ্ছে হলো ভিটামিন, তোমার তোমার মিনারেলস এন্ড ওয়াটার, রাইট? এর মধ্যে মেইন উপাদান যদি আমরা বলি তিনটা, এই তিনটা আছে। এছাড়া আরো তিনটা উপাদান, এগুলো আমাদের মেইন না কিন্তু, হ্যাঁ, মেইন উপাদান এই তিনটা। তো এখানে র্যাফেজ নিয়েও কথা বলা আছে। খাদ্যে আঁশ যে অংশটা, এটাকে বলা হয় র্যাফেজ। র্যাফেজ হচ্ছে হলো মলের পরিমাণ বৃদ্ধি করে। এছাড়া লেটেস্ট র্যাফেজ নিয়ে তোমাকে যদি কথা বলতে হয়, সায়েন্টিস্টরা প্রুভ করছে যে মানুষগুলো তোমার দৈনিক 100 গ্রামের মতো, 100 গ্রাম অথবা 300 গ্রাম, 100 থেকে 300 গ্রাম মেবি, আমার টোটাল অ্যামাউন্টটা ভুলে গেছি আমি, না আরো বেশি মনে হয়, 500 গ্রাম বা এরকম, 300 থেকে 500 গ্রাম হতে পারে, পরিমাণ র্যাফেজ খেয়ে থাকে, তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা নাই বললেই চলে। তো র্যাফেজ জাতীয় খাবার আমাদের শরীরের ক্যান্সার প্রবণতা কমায় দেয়। র্যাফেজ জাতীয় খাবার কোনগুলা? আঁশ জাতীয় খাবার, যেরকম তোমার হচ্ছে হইল শাক, তারপরে হচ্ছে হইল আহ যে যে খাবারগুলো আমাদের পুরাপুরি অনেকটা বের হয়ে যায়। যেরকম তুমি যদি খেয়াল করো, তুমি যদি লাল শাক খাও, আমাদের টয়লেটও লাল রঙের চলে যায়। এটার একটা কারণ হচ্ছে হইলো ওটা র্যাফেজের সাথে ওইগুলা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো এইটাই আর কি। এরপরে আমিষ নিয়ে এখানে কথা বলা আছে, যে আমরা যে প্রোটিন গুলো খাই, শতকরা আমিষে প্রোটিনের মেইন উপাদান হচ্ছে হইল নাইট্রোজেন। হ্যাঁ, প্রোটিনের মেইন উপাদান কি বলো? কথা বোঝা যায় না? কথা বোঝা যায় না? প্রোটিনের মেইন উপাদান কি? অ্যাকচুয়ালি তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রোটিনকে ভাঙতে ভাঙতে, প্রোটিনকে একবার ভাঙলে উৎপন্ন হবে পলিপেপটাইড চেন, পলিপেপটাইডকে আবার ভাঙলে পেপটন, পেপটনকে আবার ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। বোঝা গেছে? আর অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন অর্থাৎ NH3 মূলকটা, অর্থাৎ NH2 জাতীয় কোনো কিছু এইটার সাথে অ্যাডেড আছে। That's why we called it amino acid. And though it's an amino acid is a nitrogenous substance, it causes it তোমার হচ্ছে হইলো it bounded with nitrogen, so that আমরা এটা বলতে পারি যে প্রোটিনের মেইন উপাদান নাইট্রোজেন। বোঝা গেছে? প্রোটিনের উৎস, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস, এগুলো আমরা এখান থেকে পড়ে ফেলবো। এরপরে আমরা কার্ব কার্ব পড়বো। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটটা আমরা এখান থেকে পড়ে ফেলবো, যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এখানে আরেকটু আছে, হ্যাঁ, এটা লেখে নাই আর কি, আমরা সামনের দিকে যেয়ে শিখবো। মনোস্যাকারাইড অর্থাৎ যেখানে একটা মাত্র গ্লুকোজ আছে, হ্যাঁ। ডাইস্যাকারাইড মানে দুইটা গ্লুকোজের অণু একটার সাথে যুক্ত হইলে তাকে আমরা বলি ডাইস্যাকারাইড। উদাহরণ হচ্ছে হলো সুক্রোজ এবং ল্যাকটোজ। সুক্রোজ হচ্ছে চিনি আমাদের, আর ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে হলো দুধ। দুধের মধ্যে যে মিষ্টিটা থাকে না, ওটাকে আমরা বলে থাকি, দুধের মধ্যে একটু একটু মিষ্টি দেখবো আমরা।
ওইটাকে বলা হয় ল্যাকটোজ। বোঝা গেছে? হ্যাঁ, গ্লুকোজ সবকিছুতেই থাকে ভাই। গ্লুকোজ এটা ছোট কণা। এরপরে মনোস্যাকারাইডে একটা গ্লুকোজ, ডাইস্যাকারাইডে দুইটা মনোমার, অর্থাৎ দুইটা গ্লুকোজ। আর তোমার 2, 3 থেকে 8, 10 পর্যন্ত সবগুলোকে বলা হয় অলিগোস্যাকারাইড। ও না, অলিগোস্যাকারাইড। আর 10-এর উপরে 11 থেকে বেশি সংখ্যক গুলোকে বলা হয় পলিস্যাকারাইড। বোঝা গেছে? স্নেহ জাতীয় খাদ্য, স্নেহ অংশ হলো যেটা ফ্যাট আমরা বলে থাকি, এটা দুই প্রকার, স্নেহ থেকে আসে, উদ্ভিজ্জ থেকে আসে, প্রাণী থেকে আসে। এবং আমাদের ভাইটামিন, ভাইটামিন গুলো আমাদের আহ তোমার তোমার হচ্ছে হলো সবগুলো ভিটামিনের কথা এখানে বলে দেওয়া আছে। এর মধ্যে ভিটামিন বি, হ্যাঁ, ভিটামিন বি অ্যাকচুয়ালি বি কমপ্লেক্স আকারে থাকে। হ্যাঁ, তোমার হচ্ছে হলো ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 4, বি 6, মানে বি 12 পর্যন্ত আছে। হ্যাঁ, বি এর ক্লাসিফিকেশন। তো এই আমাদের ভিটামিনের কাজ। ভিটামিনের কাজগুলো আমরা পড়ে ফেলবো। খনিজ লবণ, খনিজ লবণের কাজগুলো আমরা পড়ে ফেলবো। পানি, দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, মানুষের এত ভাগ পানি। দূষিত বজ্র পদার্থ নিষ্কাশন, দূষিত বজ্র পদার্থ আমাদের শরীর থেকে কিভাবে যায়? আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে যায়, টয়লেটের মাধ্যমে যায়, ঘামের মাধ্যমে যায়। এগুলো থেকে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। এই ওঠো, 5টা বাজে। এরপরে আমরা বলতেছি যে খাদ্য আঁশ বা র্যাফেজ। খাদ্য আঁশ বা র্যাফেজ নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি। আদর্শ খাদ্য পিরামিড, এটা একটু খালি কথা বলি। যে খাবারগুলো আমরা বেশি পরিমাণে খাই সেগুলোকে আমরা নিচের দিকে, এবং যেগুলা কম পরিমাণে খাই সেগুলোকে আমরা উপরের দিকে রাখতেছি। হ্যাঁ, তো সেগুলোকে আমরা উপরের দিকে রেখে এই খাদ্য পিরামিডটা করা হয়েছে। সুষম খাদ্যের বৈশিষ্ট্য, এগুলা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, আমরা এগুলা মুখস্থ করে ফেলবো। এই যে কোনটাতে কত গ্রাম থাকে এগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। এবং পুষ্টির অভাবজনিত রোগ, গয়টার, রাতকানা, রিকেটস, রক্তশূন্যতা, তারপরে হচ্ছে হইলে এগুলো আমরা এখান থেকে রিডিং পড়বো। খাদ্যে শক্তি পরিমাপের একক খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, আমরা যারা ফিজিক্স পড়ি, আমরা ফিজিক্সের মধ্যে কিন্তু জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাই না? বোঝা গেছে? কিন্তু বায়োলজিস্টরা এটা ঠিক মতো ওরা ইউজ করতে পারে না। ওরা খাবারের ক্যালোরি বলতে বুঝায় 1 কিলো ক্যালোরি। বোঝা গেছে? 1 কিলো ক্যালোরি বলতে তাহলে কি হইতেছে? 4.2 কিলো জুল, অর্থাৎ 4200 জুল। আর 1 কিলো ক্যালোরিকে বলা হয় এক খাদ্য ক্যালোরি। কথা কি বোঝা গেছে? এটা নিয়ে আমাদের ম্যাথ করা লাগতে পারে। ম্যাথগুলো কিরকম আমরা যদি একটা ম্যাথ দেখি, যে শর্করা থেকে জেনারেলি 1 গ্রাম শর্করা থেকে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাই? 4 কিলো ক্যালোরি। আমিষ পাই 4 কিলো ক্যালোরি, আর ফ্যাট পাই 9 কিলো ক্যালোরি। কথা কি বোঝা গেছে? ম্যাথটা করি আমরা, যে 80 গ্রাম চিড়ায় এত গ্রাম শর্করা আছে। এত গ্রাম যদি শর্করা থাকে, 1 গ্রাম শর্করা থেকে আসে 4 গ্রাম। তাহলে এত, জি বলো। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ছোট। তোমার হচ্ছে হলো গ অথবা ঘতে থাকবে। তো
তোমার হচ্ছে হইলো আমরা যেখানে ছিলাম যে এক খাদ এত গ্রাম শর্করায় এত শর্করাতে 1 গ্রামে থাকে 4 কিলো ক্যালোরি, অর্থাৎ 4 খাদ্য ক্যালোরি। তাহলে এততে থাকে এত কিলো ক্যালোরি। প্রোটিনে থাকে 4 করে এত কিলো ক্যালোরি, এত ফ্যাটে থাকে এত কিলো ক্যালোরি। বোঝা গেছে? আমরা যদি এগুলা সব কয়টা যোগ করি, অর্থাৎ 20 গ্রাম চিড়ায় টোটাল কিলো ক্যালোরি থাকে এত। আর কিলো ক্যালোরিকে, এত ক্যালোরিকে কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে পরিণত করলাম, তাহলে এত ক্যালোরি থেকে কিলো জুলে পরিণত করতে হবে। কথা কি বোঝা গেছে? কাজ শেষ। এবার আমাদের সুস্বাস্থ্যতার আদর্শ মানদণ্ড বিএমআর এবং বিএমআই নিয়ে পড়াশোনা করতে হবে। বডি মেটাবলিক রেট, বিএমআর, কতটুকু খাইতে হয় আমাদের, সেটা আমরা বিএমআর দ্বারা ডিটারমাইন করতে পারি। যে মনে করো এটা তুমি, হ্যাঁ, আগে আমাদের এই লিস্টটা দেখি, ছকটা দেখি। পরিশ্রমী না হলে, যেরকম আমি হালকা পরিশ্রমী, তোমার হচ্ছে হইলো আমাদের হালকা পরিশ্রমী কেউ নাই। পরিশ্রমী সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে, এটা, বা পরিশ্রমী বা 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে, এটা আপ। পরিশ্রমী সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, এটা তুমি। আর অত্যন্ত পরিশ্রমী প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করে, এরকম লেভেলে ওই কেউ নাই, যারা গ্রামের কৃষকরা আছে তারা। বোঝা গেছে? অ্যাথলেট ওরা বলতে পারো। তো তাদের যে এই অঙ্কে থেকে যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টের সাথে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করতে হবে। এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা আসবে, প্রতিদিন তাকে অত ক্যালোরি খাবার খাইতে হবে। কথা কি বোঝা গেছে? চলো আমরা দেখি অঙ্কটা। এই যে দেখো, এখানে 2টা সূত্র আছে, হ্যাঁ, ছেলেদের বিএমআর এবং মেয়েদের বিএমআর। 2টা সূত্র, এই সূত্র 50 বার লিখবা, এই সূত্র 50 বার লিখবা। কথা কি বোঝা গেছে? কি করতে বলছি? হ্যাঁ, এই সূত্র কয়বার লিখতে বলছি? উপরের সূত্র। হ্যাঁ, এইরকম করে লিখবো না যে মেয়েদেরটা সব খালি টানা 50 বার, ছেলেদেরটা টানা 50 বার, এরকম করে লিখবো না। এইরকম করে লিখবো, মেয়েদেরটা টানা 5 বার, ছেলেদেরটা টানা 5 বার। এরপরে মেয়েদেরটা একবার, ছেলেদেরটা একবার, মেয়েদেরটা একবার, ছেলেদেরটা একবার। এরপরে আবার মেয়েদেরটা টানা 5 বার, ছেলেদেরটা টানা 5 বার। কথা কি বোঝা গেছে? এইরকম করে 50 বার এক একটা। বোঝা গেছে? তাহলে আমাদের যে একটা ধরো অঙ্ক, একজন নারী যার বয়স আছে এত, হাইট এত, ওজন এত, হ্যাঁ, তাহলে বয়স আমরা এই যে বয়সের, মেয়ে যেহেতু বয়সের জায়গায় এখানে বয়স বসাবো 33, উচ্চতা 165 সেন্টিমিটার। দেখো উচ্চতা সেন্টিমিটারে বসাইতে হবে, সেন্টিমিটারে বসাবো, এবং ওজন কেজিতে বসাতে হবে, কেজিতে বসায় এখানে পাইলাম কত, 1699 ক্যালোরি। বোঝা গেছে? 1699 ক্যালোরি। এত ক্যালোরি সে যদি পরিশ্রমী লেভেলের হয়, পরিশ্রমী হয়, তাহলে তার বিএমআর এর মানের সাথে 1.725 মাল্টিপ্লাই করতে হবে। কইরা আসলো কত আমাদের, এত ক্যালোরি। তাহলে সে দৈনিক তাকে এত কিলো ক্যালোরি বোঝায় যায় আর কি, অত খাদ্য ক্যালোরি মানে কি, এত কিলো ক্যালোরি, 3000 কিলো ক্যালোরি খাবার তাকে দৈনিক গ্রহণ করতে হবে। অঙ্কটা বোঝা গেছে? এই অধ্যায় শেষ হয় না কেন? ও, এদের তো অনেক বড় চ্যাপ্টার, ভুলে গেছিলাম। এরপরে আমাদের আছে হচ্ছে হলো বিএমআই, বডি মাস ইন্ডেক্স। আমাদের ওজন কেজিতে এবং আমাদের উচ্চতা মিটারে স্কয়ার। মানে মনে করো হচ্ছে হইলো তোমার উচ্চতা, ওজন হচ্ছে হলো আমার 90 কেজি, এবং আমার হাইট হচ্ছে হলো, ক্যালকুলেটর আছে সামনে, আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি।
5 ফিট 6 ইঞ্চি। তাহলে মিটারে কত হচ্ছে? ভিএমআর, ভিএমআই। হ্যাঁ, ওজন কেজিতে তো বলেই দিছি, কিন্তু খালি উচ্চতাকে সাইজ করো। হ্যাঁ, পুরাটাকে মিটারে, পুরাটাকে আগে ইঞ্চিতে নাও। 66 ইঞ্চি, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি, হ্যাঁ, 90 ডিভাইডেড বাই অ্যান্সার স্কয়ার। 32 মানে কি, আমি এই স্টেজে আছি। বোঝা গেছে? এই, এরপরে আমাদের ওই ছকটা আমরা ওখান থেকে মেমোরাইজ করে ফেলবো। আমরা এগুলো রিডিং পড়বো। রিডিং পড়ার পরে আমাদের এগুলা খাওয়া যাবে না, এগুলো আমরা এখান থেকে রিডিং পড়ে ফেলবো। এরপরে আমরা আসবো আমাদের মেইন পড়া পরিপাক। বোঝা গেছে? বুঝিনি? এটাই তো এই চ্যাপ্টারের মেইন পড়া, এখন পর্যন্ত তো আমি কিছু পড়াইনি। এটাই মানে খাবার কোথায় কিভাবে কোনটা পরিপাক হয়, সে খাবারটা মুখ দিয়ে খাওয়ায় পাছা দিয়ে বের করে দেওয়া পর্যন্ত আমাকে পড়াইতে হবে এখন। তো এই যে এই কথাটা বললে, তুমি তো এই রেকর্ডিংটা আমার আর ইউটিউবে যেতে পারবে না। তো যাই হোক, এবার, হ্যাঁ, দিবানি, কাউকে যেন এটা আবার পাঠায়ও না। হ্যাঁ, তো এবার আমরা আসি পরিপাক। এই যে পরিপাক আমরা যেটা বলতেছিলাম, আমাদের পরিপাক তন্ত্র এবং অন্য যেরকম আমাদের সামনের দিকে পড়া আছে, আমরা পড়বো যে পরবর্তীতে বড় হয়ে আমরা ঘাস ফড়িং পড়বো। ঘাস ফড়িং এর পরিপাক এবং আমাদের পরিপাকের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের পরিপাক পুরাটা একটা নালীর মাধ্যমে যাওয়া আসা করে। তোমার মুখ দিয়ে খেয়ে পুরাটা নালী, নালীর মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু রক্তের সাথে মেশে না। আর অন্য দিক থেকে কিছু কিছু প্রাণীর আছে, এগুলো রক্তের মাধ্যমে মিশে মিশে খাবার সামনেটার দিকে যায়। বোঝা গেছে? বলো। এই কাপড়টা জামাটা আর উপর দিয়েছে। হ্যাঁ, যারা বোটানিতে পড়বে সামনের দিকে যে, শোনো, যারা সামনের দিকে যে বোটানিতে পড়বে তাদের এই মানে বিষয়টা এটা যে মানুষের উৎপত্তি গুলো কিভাবে আসছে, কোন প্রাণী থেকে আস্তে আস্তে সামনের দিকে উন্নত হইতে হইতে ঘাস মানে মানুষে আসছে, এটা জানানোর জন্য আর কি। হ্যাঁ, আগে পড়া হইতো কিন্তু এখন পড়ানো হয় না। তো এবার আমরা আসি পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। পৌষ্টিকতন্ত্রর এই পড়াটা আমরা বেশিরভাগই পড়বো আমাদের ইন্টারমিডিয়েটের বই থেকে। হ্যাঁ, এই যে পরিপাক, তোমার কাছে ইন্টারমিডিয়েটের বইটা আছে? গাজী আজমলের? আচ্ছা, পরিপাক, পরিপাকের পড়াটা আমরা এখান থেকে, পরিপাক কাকে বলে, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক বলতে বোঝায় যে এই যে আমরা চাবাইতেছি খাবার, খাবার চাবায়ে খাবারটাকে ছোট ছোট কণায় ব্রেকডাউন করতেছি, এটাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক, এই যে অ্যাসিড ট্যাসিড দিয়ে খাবারটাকে ছোট কণায় পরিণত করা, এটাকে বলা হয় হচ্ছে হইলো রাসায়নিক পরিপাক। এই যে পরিপাক তন্ত্র, হ্যাঁ, পরিপাক তন্ত্র নিয়ে আমরা পড়াশোনা করি। পরিপাক তন্ত্র বা পৌষ্টিক নালী দুই ভাগে ভাগ করা হয়, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী হচ্ছে মুখ ছিদ্র দিয়ে আমরা খাবারটা খাই, এরপরে মুখ গহ্বরের মধ্যে খাবারটা চাবাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে হলো গলবিল। গলবিলের মধ্যে আমাদের খাবারটা পেছনের দিকে আস্তে আস্তে যায়। বলো।
এগুলা সবগুলো ইংলিশ লেখা আছে সামনের দিকে। তো এরপরে বললাম তো এখানে সামনের দিকে লেখা আছে সবগুলো, আমি দেখাই দিব। বোঝা গেছে? তো এরপরে গলবিল, এরপরে আমাদের অন্ননালী। এই যে আমাদের গলা থেকে পিছনের দিকে যে নামা শুরু করছে, এই যে অন্ননালী, এই যে এখান থেকে নিচ দিকে নামা শুরু করছে এ পর্যন্ত আমাদের অন্ননালী। হ্যাঁ, অন্ননালী যে দেখো, অন্ননালী যে আমাদের ঠেকছে হচ্ছে হইল পাকস্থলীতে। পাকস্থলীতে যে অন্ননালী যে ঠেকছে, এই পাকস্থলীর আবার কয়েকটা পার্ট আছে। টোটাল কয়টা পার্ট? 5টা পার্ট। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাগ, ছোট বাগ, পাইলোরাস। হ্যাঁ, তো বড় বাগ ছোট বাগ ইংলিশ হচ্ছে হইল গ্রেটার কার্ভেচার আর লেসার কার্ভেচার। তো এরপরে খাবারটা এখান থেকে আমাদের চলে যায় ক্ষুদ্রান্তে। দেখো ক্ষুদ্রান্তর বিষয়টা এরকম পেঁচানো। তো এই যে পাকস্থলী থেকে বের হওয়া পাকস্থলী, এটা যদি আমি একটা পাকস্থলী আঁকাই, এটা যদি আমাদের পাকস্থলী হয়, এই যে ইউ এর মতো যে শেপটা, এটাকে আমরা বলে থাকি ডিওডেনাম। হ্যাঁ, এরপরে পেঁচানো যে অংশটা, এটাকে বলা হয় জেজুনাম, এবং শেষ প্যাচের এইটুকু, এটাকে বলা হয় ইলিয়াম। এইটুকু ইলিয়াম এসে আমাদের, আমি নতুন একটা কালারের কলম নিচ্ছি। ইলিয়াম এসে হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েও অনেক কাহিনী আছে, পরীক্ষায় এটাই দেয়। কোনটা অস্থির ইলিয়াম আর কোনটা আমাদের পেটের ইলিয়াম। অস্থির ইলিয়াম আই এবং পেটের ইলিয়াম ই। আই ডবল এল আই, আই ডবল এল ই। এইটা তোমার আমাদের 2018 সালে ইয়াতে আসা প্রশ্ন, এইচএসসি তে আসা প্রশ্ন। এই যে ইলিয়াম কোন ইলিয়াম, ইংলিশ দিয়ে দিছিল। তো খাদ্য, এই তো ইলিয়াম থেকে আমাদের ঢোকে হচ্ছে হইলো এই নীল অংশটা আমাদের বৃহদান্ত্র। বৃহদান্তের নিচে দেখো এই ছোট্ট অংশ, নিচের দিকে যেটা, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, আর উপরের দিকে যে ওঠা শুরু করলো, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা এইটুকুকে বলে থাকি না বৃহদান্ত। এই যে যেখানে এসে যুক্ত হয়েছে এইটুকুকে বলা হয় সিকাম। সিকামের নিচে হচ্ছে হইলো আমাদের অ্যাপেন্ডিক্স। আর সিকাম থেকে উপরের পুরা অংশটুকু, এই এই যে ইউ শেপ, এই ইউ শেপ পুরাটাকে বলা হয় কোলন। এবং এই পর্যন্ত এইটুকু আমাদের কোলন, এবং লাস্টে যায় এইটুকু আমাদের মলাশয়। এই যে এই যে উপরের দিকে উঠতেছে, এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী কোলন। এটা যে এই দিকে যাচ্ছে পেছন দিয়ে, এটাকে বলা হয় অনুপস্থ কোলন। নিচের দিকে নামতেছে নিম্নমুখী কোলন, সিগময়েড কোলন, এবং পরে খাবারটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে মলাশয়, এবং লাস্টে পায়ুপথ দিয়ে খাবারটা বের হয়ে যায়। এই পুরা গ্রন্থ কাজের মধ্যে আমাদের অনেক জায়গা থেকে তেল আসে, এগুলো আমাদের ইঞ্জিনের জায়গা। আর তেল আসে, তেল মানে কি আমাদের যান্ত্রিক শক্তি। তো এগুলা আসে হচ্ছে হলো লালা গ্রন্থি থেকে, অর্থাৎ যেগুলো থেকে আমাদের হরমোন আসে, লালা গ্রন্থি থেকে, যকৃৎ থেকে, অগ্নাশয় থেকে, গাষ্ট্রিক গ্রন্থি থেকে এবং আন্তরিক গ্রন্থি থেকে। লালা গ্রন্থি থাকে লালাতে, লালা মুখের মধ্যে, যকৃৎ থাকে আমাদের এই যে এটা আহ, মানে কলিজা, অগ্নাশয় এই যে এটা আমাদের অগ্নাশয়, এই যে এটা আমাদের অগ্নাশয়, প্যানক্রিয়াস। গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হচ্ছে পাকস্থলীর মধ্যে। আর আন্তরিক গ্রন্থি থাকে হচ্ছিল ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের প্রাচীরে। বোঝা গেছে? এখান থেকে আমরা পড়া শুরু করব। আমাদের পড়া শুরু হয়েছে কই থেকে?
এই পৃষ্ঠা থেকে কিন্তু পুরোপুরি আমাদের সব পড়তে হবে, কিছু বাদ নাই ভাইয়া। মানুষ সর্বভূক প্রাণী, আমাদের খাবার কতটুকু খাইতে হয়, খাদ্য আমিষ, মুখ গহ্বরে খাদ্যের পরিপাক। তাহলে পৌষ্টিক নালী থেকে মুখ গহ্বর পর্যন্ত টোটাল নালী আছে কত মিটার? 8 থেকে 10 মিটার। আমার হাইট কত পাইলা? 1.5 মিটার। নালী আছে কতখানি? 8 থেকে 10 মিটার। হ্যাঁ, এই যে আমাদের এখান থেকে আমরা সামনের দিকে দেখবো, আমরা পড়বো যে আমাদের জিহ্বায় 7 রিসেপ্টর আছে, টেস্ট বাড আছে। এর মধ্যে সামনের অংশটা মিষ্টাক্ত, সাইডেরটা লবণাক্ত, তারপরেরটা অম্লত্ব এবং পেছনে আছে তিক্ততা। হ্যাঁ, আর আমাদের মুখ গহ্বরের দুই পাশে 3 জোড়া, হ্যাঁ 3 জোড়া লালা গ্রন্থি থাকে, 3 জোড়া স্যালিভারি গ্ল্যান্ড আছে। এর মধ্যে কানের নিচে, এই যে ঠিক কানের একটু নিচে এই জায়গায় যদি তুমি চাপা দাও দেখতে পাবা যে আমাদের মুখের মধ্যে থুতু বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। হ্যাঁ, সোয়ালের নিচে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং জিহ্বার তলায় থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। কথা কি বোঝা গেছে? জিহ্বা বলতেই লিঙ্গুয়াল ওয়ার্ডটা আসবে, আমরা সামনের দিকে দেখব। বুঝতে পারছো? এগুলো আমরা সব পড়বো। লালা, লালাতে কতটুকু পানি থাকে, কতটুকু কি থাকে, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গাতেই মানে আমরা কি দেখলাম যে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক হবে, ওখান থেকে খাবার কোথায় যাবে? আমাদের পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে খাদ্যের পরিপাক হবে, ওখান থেকে যাবে আমাদের ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে 3টা অঞ্চল, 3টা অঞ্চলে 3 রকম ভাবে খাদ্য পরিপাক হবে, হয়ে ওখান থেকে যাবে বৃহদান্তে, বৃহদান্তে সবার শেষ খাদ্য পরিপাক হয়ে আমাদের সামনের দিকে যাবে। প্রত্যেকটা জায়গাতেই যান্ত্রিক এবং তোমার হচ্ছে রাসায়নিক পরিপাক আছে। মুখ গহ্বরে খাদ্যের পরিপাক দুই প্রকার, যান্ত্রিক এবং রাসায়নিক। যান্ত্রিক পরিপাক কি রকম? এই যে দাঁতগুলা আছে, দাঁতগুলা দিয়ে আমরা কামড়ায় কামড়ায় খাবারটাকে ছোট করি, এটাকে যান্ত্রিক। দাঁত কয় প্রকার? দাঁত আছে 4 প্রকার, ইনসিসরস, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। বাংলা, এই তো বাংলা ইনসিসরস, ও বাংলা নাম তোমার 9 10 বই আছে, দাঁড়াও, এই তো কর্তন, ছেদন, অগ্রবেশন, পেষণ, আর হ্যাঁ লাস্টে যে আক্কেল। এই এখন কথা হচ্ছে হইলো এই আমাদের এই যে এটা হচ্ছে হইলো দন্ত সংকেত। কিরকম ভাই? উপরে মানে আমাদের দাঁতের অর্ধেক করো, উপরের পাটির দাঁত এবং নিচের পাটির দাঁত, উপরের পাটির দাঁতের আবার অর্ধেক করো ডান পাশে এবং বাম পাশে, যে কোনো এক পাশে নাও। ইনসিসর্স আছে 2টা, ক্যানাইন আছে 1টা, প্রিমোলার আছে 2টা এবং মোলার আছে আক্কেল সহ টোটালে 3টা। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে কয়টা হচ্ছে? 3 4 5 6 7 8, 5 আর 8। তাহলে উপরের এক পাশে 8টা আর এক পাশে 8টা, উপরে আছে 16টা, নিচে আছে 16টা, 16 16 32টা। এটা হচ্ছে 32টা তোমার হচ্ছে হলো দাঁত। বোঝা গেছে? এখান থেকে আমরা এগুলা পড়বো, পড়ে এখানে এবার আমরা পড়বো যে মুখ গহ্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক। খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখ গহ্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক। মুখ গহ্বরে আমাদের খাবার কয় ধরনের? শর্করা, আমিষ এবং স্নেহ। বোঝা গেছে? মুখ গহ্বরে আমিষ এবং স্নেহ জাতীয় খাবারের কোনো পরিবর্তন ঘটে না, রাসায়নিক পরিবর্তন ঘটে না। মানে তুমি মাছ খাও এবং মাংস খাও এবং তেল খাও, এটা রাসায়নিক পরিবর্তন মুখে হয় না। কিন্তু যে শর্করাটা খাও, এই শর্করার মধ্যে কাহিনী আছে। সেদ্ধ শর্করা, সেদ্ধ শর্করাটা মুখে পরিপাক হয়। মুখের লালাতে থাকা টায়ালিন এবং মল্টেজ এনজাইম এই সেদ্ধ শর্করা আমাদের টায়ালিনের সাথে শোনো, আমাদের এটা এর জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আমরা কি কি খাবো? শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, আমি প্রোটিন অ্যান্ড লিপিড।
শর্করাকে ভাঙতে ভাঙতে লাস্টে আমাদের গ্লুকোজে পরিণত করব, প্রোটিনকে ভাঙতে ভাঙতে লাস্টে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করব, লিপিডকে ভাঙতে ভাঙতে লাস্টে আমরা ইয়াতে তোমার হচ্ছে কি কি বললা, বলো বলো কি বলতে চাইলা? দাঁড়াও, ভুলে গেলাম তো ভাই, সেই ছোটবেলায় পড়েছি। 1 মিনিট। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড। লিপিডকে ভেঙে ভেঙে আমরা লাস্টে ফ্যাটি অ্যাসিডে পরিণত করব। কথা কি বোঝা গেছে? এখন দেখো আস্তে আস্তে আমরা ভাঙা শুরু করতেছি। তোমার এই যে শর্করাকে ভাঙে মল্টোজে এবং মল্টোজকে ভাঙে গ্লুকোজে পরিণত করে, এটার মধ্যে থাকে মল্টেজ এনজাইম আমাদের লালা রসে। তো এখন যে মুখের মধ্যে খাবারটা রাখবে না, অটোমেটিক্যালি খালি গিলবে, তার কি প্রসিডিউরটা এখানে হবে? হবে না। হ্যাঁ, আমিষ এবং স্নেহর কোনো পরিপাক হয় না। এই অবস্থায় খাবারটা আমাদের সামনের দিকে চলে যায় অন্ননালী এবং গলবিল এবং অন্ননালী দিয়ে কোথায় চলে যায়? পাকস্থলীতে। পাকস্থলী এটা আমাদের ফুল পাকস্থলী। হ্যাঁ, এই যে অন্ননালী এসে পাকস্থলীতে লাগলো, এই গেটাকে বলা হয় ফান্ডাস, সরি কার্ডিয়া। এটার উপরে উঁচু অংশকে বলা হয় ফান্ডাস। এটার এই বডির এই অংশকে বলা হয় গ্রেটার কার্ভেচার, এই অংশকে বলা হয় লেসার কার্ভেচার। এই যে এইখানে এটাকে বলা হয়েছিল পাইলোরাস, এবং এই যে ডিওডানাম ইউ এর মতো অঞ্চল। বোঝা গেছে? এখানে খাদ্যের যান্ত্রিক কিরকম পরিপাক হয়? খাদ্য পাকস্থলীতে থাকে 2 থেকে 6 ঘন্টা, শুধু পাকস্থলীতেই থাকে। বোঝা গেছে? পাকস্থলীতে যে খাবারটা আমাদের এসে পৌঁছাইলো, সে খাবারের এখন কি অবস্থা? খাবার আমাদের শর্করা অর্ধেক ভাঙছে, সেদ্ধ শর্করা গুলা ভাঙছে, বাকি শর্করার প্রসিডিউর এখন কি হয়েছে? হয়নি। প্রোটিন এন্ড লিপিড এর কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এ অবস্থায় খাবারটা এসে পৌঁছায় পাকস্থলীতে। এসে পৌঁছানোর পরে পাকস্থলীর যে থাকে 2 থেকে 6 ঘন্টা, 2 থেকে 6 ঘন্টা থাকার সময় পাকস্থলীর যে কোষ, এই কোষগুলোকে বলা হয় প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়। আমরা বলি না অ্যাসিডিক হইছে, HCl ক্ষরিত হয়। এই HCl করে কি? খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পাকস্থলী আমাদের 3 লেয়ার, এর মধ্যে ওই HCl এগুলাকে পিষে একবারে পেস্টে পরিণত করে। এছাড়া এই সময় পাকস্থলীর প্রাচীর থেকে প্যারাটাইল কোষ থেকে গ্যাস্ট্রিক জুসও ক্ষরণ হয়। এই গ্যাস্ট্রিক জুসগুলো আমাদের খাবারটাকে একবারে ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত করে, এটাকে কাইম বা মন্ড বলা হয়। কথা কি বোঝা গেছে? এটা দেখতে পারবা যদি তুমি বমি করো। বমি করার সময় দেখো না, আমরা যে খাবারটা আমরা ফেলে দেই, সেটা হচ্ছে হলো ভাত অর্ধেক হইছে এই অবস্থায়, কিন্তু মাছ মাংসের কোনো চেঞ্জ দেখি? দেখি না। বোঝা গেছে? এরপরে রাসায়নিক পরিপাকটা কি রকম হয় দেখো। শর্করার অর্ধেক পরিপাক কোথায় হয়েছিল? মুখে হয়েছিল। কিন্তু পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না। এরপরে আমিষের পরিপাক হয় আবার পাকস্থলীতে। কি হয়? আমিষ ভেঙে পেপসিন এনজাইম আছে, এটার উপস্থিতিতে আমিষ ভেঙে প্রোটিওজ, এবং প্রোটিওজ হচ্ছে বড় কণা, এবং এর থেকে ছোট কণা হচ্ছে পেপটন, এর থেকে ছোট কণা পেপটনের ছোট কণা হচ্ছে হইলো পলিপেপটাইড চেন, পলিপেপটাইড চেনের ছোট কণা হচ্ছে হইলো আমাদের অ্যামাইনো অ্যাসিড, একদম ছোট কণা। বোঝা গেছে? আস্তে 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 ভাঙতেছে। তুমি কি ভাঙ্গনটা বুঝতে পারছো? কিন্তু যে গ্যাস্ট্রিক জুসটা থাকে ক্ষরিত হয়, সেই গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন এবং প্রোরেনিন নামে নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। প্রোটিওলাইটিক মানে কি? যে এনজাইমটা প্রোটিনকে লাইসিস করে, মানে কি? প্রোটিনকে ভাঙে, এটাকে কি বলা হয়? প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে কথা কি বোঝা গেছে? হ্যাঁ, ছোট কণায় পরিণত করবে আস্তে আস্তে সামনের দিকে যেয়ে। কিন্তু এগুলো কেমন
ভাবে পাকস্থলীতে খরিত হয়? নিষ্ক্রিয় ভাবে, ইনঅ্যাক্টিভ ভাবে খরিত হয়। তাহলে এগুলো ইনঅ্যাক্টিভ ভাবে খরিত হয়, এগুলোকে অ্যাক্টিভ কে করে? এগুলোকে অ্যাক্টিভ করে গ্যাস্ট্রিক জুসের যে HCl আছে, HCl এদের সাথে বিক্রিয়া কইরা এই এনজাইম গুলোকে অ্যাক্টিভ এনজাইমে পরিণত করে। পেপসিনোজেন পরিণত হয় পেপসিনে এবং প্রোরেনিন পরিণত হয় রেনিনে। বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট। এরপরে এরা হচ্ছিল সক্রিয় অবস্থায় থাকে। এরপরে আমাদের যে আমিষটা গেল, এই আমিষটা পানির সাথে পেপসিনের উপস্থিতিতে বিক্রিয়া করে বড় কণা পেপটোজ, মানে আমিষের থেকে ছোট পেপটোজ এবং তার থেকে আরো ছোট পেপটোনেও পরিণত করে। এবং দুগ্ধ আমিষ, দুধে যে আমিষটা থাকে সেটাকে বলা হয় কেসিন। দুধের আমিষকে রেনিন ভেঙে প্যারাকেসিনে পরিণত করে এবং পরে লাস্টে এই পেপসিন আবার প্যারাকেসিনকে ভেঙে পেপটনে পরিণত করে। কথা কি বোঝা গেছে? আমাদের কি আমিষের পুরাপুরি কাজ কি এখানে শেষ হয়েছে? আমিষের লাস্টে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে হবে। কাজ কি শেষ হয়েছে আমিষের? না, কেবল পেপটনে পরিণত করে রাখছি, তা সব হয়নি, কিছু কিছু। স্নেহের পরিপাক, পাকস্থলীতে স্নেহ পরিপাকের কোনো এনজাইম কাজ করে না। কথা কি বোঝা গেছে? পাকস্থলীতে তেলের কোনো পরিপাক হয় না। কথা কি বোঝা গেছে? এর জন্য আমরা যে তেল চর্বি গুলা খাই, ওগুলো বমি করলে তেল চর্বি ওই রকমই বের হয়ে আসে। বোঝা গেছে? কিন্তু মাছের একটু পরিবর্তন দেখা যায়। এই এরপরে তাহলে পাকস্থলীর খাবার আমাদের শেষ, পাকস্থলীর কাজ শেষ। এখন পাকস্থলীতে আমরা আমাদের কাজ স্পাইস ঢুকছিল কি কি অবস্থায়? পাকস্থলীতে ঢুকছিল হাফ প্রসেসড কার্বোহাইড্রেট, নন প্রসেসড প্রোটিন আর নন প্রসেসড লিপিড, আমাদের ফ্যাট ঢুকছিল আমাদের পাকস্থলীতে। পাকস্থলী থেকে যখন ভেতরে ডিওডেনামে প্রবেশ করবে তখন কি অবস্থা? ওই যে প্রসেস যতখানি অবস্থায় কার্বোহাইড্রেট ছিল ওইটুকুই কার্বোহাইড্রেট, কিন্তু আমিষ মানে প্রোটিনকে একটু ছোট করে পেপটনে পরিণত করছে, কিন্তু ফ্যাটকে কোনো পরিণত করেই নাই, ওই অবস্থায় আছে। ফ্যাটের কোনো পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত? হয়নি। এগুলো আমাদের সামনের দিকে যায়, ডিওডেনামে প্রবেশ করে। এখন প্রশ্ন আসে, পাকস্থলীতে এত তীব্র অ্যাসিড HCl খরিত হয়, তাও পাকস্থলীর কেন কোনো ক্ষতি হয় না? এটা আমরা এখান থেকে পড়বো, রিডিং পড়বো। এরপরে খাবার আমাদের কোথায় চলে যায়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রের প্রথমে কোনটা? ডিওডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম, ILEUM। আর আই হইলে কোনটা? আমাদের হাড্ডি। বোঝা গেছে? এরপরে যখন খাদ্য এই ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামে আসতেছে, তখন আমাদের বিভিন্ন জায়গা থেকে খাদ্যর সাইজ করার জন্য বিভিন্ন রস আসতে থাকে। যেরকম আমরা একটু ফিগারটা ড্র করি, হ্যাঁ। এইটুকুই আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে রাখলাম। এই যে এইটুকু আমাদের ডিওডেনাম, এই ডিওডেনামের ফাঁকে এই জায়গায় পাতার মতো লাগানো থাকে হলো আমাদের অগ্নাশয়। বোঝা গেছে? প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস থেকে যে আমাদের মানে প্যানক্রিয়াসের যে রসটা আসে, সেটা এসে আমাদের কোথায় লাগে? প্যানক্রিয়াটিক জুস এসে কোথায় মিলিত হয়? প্যানক্রিয়াটিক জুস এসে, বুঝিনি? প্যানক্রিয়াটিক জুসটা এসে আমাদের কোথায় মিলিত হয় বলতো? কি করতেছো তুমি? হ্যাঁ, মতলব ভালো মনে হচ্ছে না, সেটা বললাম আর কি।
কি এরকম করতেছো কেন? আছি আছি। প্যানক্রিয়াস এসে মনে দেখো সারাদিন ক্লাস নিছি, এখন ক্লাস নিতে কোনো ইচ্ছা করতেছে না, তাও তোমার ক্লাস নিচ্ছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়াইতেছি, দুষ্টুমি করো না। হুম। না আর কি, এমনি চলে গেছে আর কি। শোনো, তাহলে আমরা যেখানে বলতেছিলাম ক্ষুদ্রান্তে যখন খাবারটা আসে, ক্ষুদ্রান্তে প্রথমেই এসে ওটার সাথে কোন রস এসে মিলিত হয়? অগ্ন্যাশয় রস এসে মিলিত হয়। খালি যে অগ্ন্যাশয় রস এসে মিলিত হয় তা না, ওইখানেই অগ্ন্যাশয় রসের সাইডেই আমাদের পিত্তরস এসেও মিলিত হয়। কথা কি বোঝা গেছে? না, যকৃৎ থেকে। হুম। যকৃৎ থেকে পিত্তরস এসে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস এসে আমাদের এখানে মিলিত হয়। তো এখানে বলো, আমরা যকৃৎ যখন পড়বো তখন ট্রেনে কথা বলবো। যকৃতের মধ্যে পড়বো, আমি পিত্তথলি নিয়েও পড়া আছে, একটু পরে বলতেছি। এরপরে হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে হলো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে যান্ত্রিক পরিপাক গুলো আমরা রিডিং পড়বো, এখানে আমার কিছু পড়ানো নাই। রাসায়নিক পরিপাক নিয়ে আমার অনেক পড়ানো আছে, এগুলো সব তোমার মেমোরাইজ করা পড়া। হ্যাঁ, ক্ষুদ্রান্তে আমাদের খাবারটা এখন কি অবস্থায় আছে? অর্ধপাচিত, আমাদের আমাদের হাফ প্রসেসড কার্বোহাইড্রেট, হাফ প্রসেসড প্রোটিন অ্যান্ড নন প্রসেসড লিপিড আমাদের কোথায় আসবে? ক্ষুদ্রান্তে আসবে। কথা কি বোঝা গেছে? এর মধ্যে কি হচ্ছে, বারবার যাচ্ছ কেন? এর মধ্যে শর্করা, মানে প্রথম এই যে আমাদের ইয়া থাকে, শর্করা থাকে। মনোযোগ দাও। হেডফোন কোথায়? আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছিল আমি তোমাকে বলেছিলাম যে নন, আমাদের যেগুলা সেদ্ধ শর্করা সেগুলো মুখে প্রসেসড হলেও যেগুলো কম সেদ্ধ শর্করা সেগুলো মুখে প্রসেসড হয় না, এগুলো চলে যায় আমাদের ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে এসেও এই যে দেখো স্টার্চ এবং গ্লাইকোজেন এরা আমাদের অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় মল্টোজে পরিণত করে, মল্টেজ আবার মল্টেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত করে। এই অ্যামাইলেজ এবং মল্টেজ এনজাইম আসে অগ্ন্যাশয় থেকে। অন্য আমি শেষ করি আগে, আগে শর্করা পরিপাকটা শেষ করবো তারপর কথা বলবো। এই বলো। শিখবো, এটাও শিখবো, খাবো মানে শক্তি শোষণ আমরা শিখবো, খাবার শোষণ শিখবো। এই যে স্টার্চ এবং গ্লাইকোজ, এইখানে এই অ্যামাইলেজ এবং মল্টেজ এনজাইম আসে হচ্ছে অগ্ন্যাশয় থেকে। হ্যাঁ, আবার আমাদের আন্তরিক আন্তরিক রস, আন্তরিক রস বলতে কি বোঝায় বলো তো? কোথায় থাকে আন্তরিক গ্রন্থি? কি বলেছিলাম আমি আজকে ক্লাসের শুরুর দিকে? বলে দিয়েছিলাম যে আমাদের যে কয়টা গ্রন্থি থাকে সে কয়টা গ্রন্থি কোথায় কোথায় থাকে আমি বলে দিয়েছিলাম। তখন তোমাকে লাস্টে বলেছিলাম আন্তরিক গ্রন্থি কোথায় থাকে?
ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের প্রাচীরে থাকে আন্তরিক গ্রন্থি। হ্যাঁ, আন্তরিক গ্রন্থি থেকে আসে এই এনজাইমগুলো, অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এই এনজাইমগুলো স্টার্চ এবং ডেক্সট্রিনকে মল্টোজ এবং ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করে। আইসোমল্টেজ আইসোমল্টেজ মল্টেজ এবং গ্লুকোজে পরিণত করে। এই যে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে। সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটোজ গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। মানে কি আমাদের লাস্ট ওয়াইজ কোথায় নিয়ে যেতে হবে? গ্লুকোজকে, মানে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে নিয়ে যেতে হবে। কথা কি বোঝা গেছে? এরপরে আমাদের ক্ষুদ্রান্তে আমাদের অলরেডি কার্বোহাইড্রেট প্রসেসড হয়ে গেছে। এরপরে আমাদের হাফ প্রসেসড আছে, তোমার হচ্ছে হলো প্রোটিন আছে। প্রোটিনকে সাইজ করার জন্য অগ্নাশয় থেকে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাইনেজ এবং ইলাস্টেজ এনজাইম খরিত হয় অগ্নাশয় থেকে, মানে কি প্যানক্রিয়াস থেকে। হ্যাঁ, এরা এখান থেকে প্রোটিওজ এবং পেপটন যা আগে পরিণত ছিল তার ছোট কণা পলিপেপটাইডে পরিণত করে। এই যে পলিপেপটাইডে পরিণত করতেছে। পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড এবং এই যে দেখো অ্যামাইনো অ্যাসিডেও কিছু পরিণত করছে। এই যে আবার পলিপেপটাইডকে ভেঙে ডিরেক্টলি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতেছে। বোঝা গেছে? এরপরে এখানে আমাদের স্নেহর পরিপাকও শুরু হবে। এখন পর্যন্ত কি স্নেহর পরিপাক হয়েছে কোথাও? হ্যাঁ, অগ্নাশয় থেকে আসা লাইপেজ এবং ফসফোলাইপেজ এনজাইমে প্রথম স্নেহকণা ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়। ফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। এছাড়া কোলেস্টেরল এলাস্টেজ এটাও ভেঙেও আমাদের ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত হয়। আন্তরিক রসে অর্থাৎ পাকস্থলীর ক্ষুদ্রান্তের গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া, প্রাচীর থেকে নিঃসৃত হওয়া লাইপেজ, লিসিথিনেজ, মোনোগ্লাইকেজ এনজাইমগুলো এই স্নেহকলাকে ভেঙে আমাদের এই যে ফ্যাটি অ্যাসিডে পরিণত করতেছে। কথা কি বোঝা গেছে? এর মধ্যে লালা গ্রন্থি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। এই যে লালা গ্রন্থি নিয়ে আমরা লালার এই উপাদানগুলোকে পড়বো না। হ্যাঁ, কিন্তু লালা গ্রন্থিগুলোর নাম এবং সেগুলো কোথায় থাকে সেটা পড়ে ফেলবো। বোঝা গেছে? লালার উপাদানগুলা আমরা প্রথমবার রিভিশনে মুখস্থ না করলেও দ্বিতীয়বার রিভিশনে মুখস্থ করার চেষ্টা করব। এই যে আমি তোমাকে বলতেছিলাম যকৃতের কথা। যকৃৎ এরকম ছোট বড় দুইটা অংশে বিভক্ত, বড় অংশ এবং ছোট অংশ। বোঝা গেছে? যকৃতের ওজন প্রায় 1.4 থেকে 1.8 কেজির মধ্যে। নারী দেহের যকৃৎ একটু কম এবং পুরুষের যকৃৎটা একটু তোমার হচ্ছে হলো বড়। যকৃৎ টোটাল 4টা ভাগে বিভক্ত, ডান, বাম, কোয়াড্রেট এবং কোয়াড্রেট। কিন্তু 4টা কি তুমি এখান থেকে আলাদা আলাদা করতে পারবা? না, 4টা অখণ্ডিত, এজন্যই লেখছে। এখানে কি খণ্ডায়িত নাকি অখণ্ডায়িত? অখণ্ডায়িত অংশে বিভক্ত। এই যকৃতেরই নিচে দেখো, যকৃৎ থেকে যে নালীগুলা বের হয়ে আসে, আমি একটু ফিগার আঁকাইলাম। হ্যাঁ, এটা আমাদের যকৃৎ। হ্যাঁ, যকৃৎ থেকে দুইটা নালী বের হয়ে আসে, বের হয়ে আইসা এই নালী দুটো একসাথে হয়, হইয়া আমাদের এই জায়গায় আসে। এটা যদি আমাদের যকৃৎ হয়, যকৃৎ থেকে দুইটা নালী সামনের দিকে এসে বের হয়ে আসে, বের হয়ে আইসা দুইটা নালী থেকে সব রস কোথায় ঢোকে? সব রস ঢোকে আমাদের পিত্তথলিতে। পিত্তথলিতে ঢুকা পিত্তথলি থেকে, হ্যাঁ খুব ছোট, হ্যাঁ এই ছোটটুকু পিত্তথলি থেকে আবার আমাদের এদিকে বের হয়ে আসে বাইল। হ্যাঁ, পিত্ত রসের নাম হচ্ছিল বাইল। বোঝা গেছে? হুম। তো এই তো আমাদের যকৃৎ থেকে আসা ডান এবং বাম যকৃৎ নালী মিলে অভিন্ন যকৃৎ নালী, এই যে অভিন্ন যকৃৎ নালী গঠন করে। যে অভিন্ন যকৃৎ নালী পিত্তনালীর সাথে মিলিত হয়ে পিত্তনালী গঠন করে। এই পিত্তনালী সামনের দিকে আইসা আমরা কি বলছিলাম, পিত্তরস কোথায় এসে মিলিত হবে? হ্যাঁ, মানে স্টল ইন্টেস্টাইনের কোথায়?
ডিওডেনামে বলছিলাম না, ভুলে যাবি কেন? ডিওডেনামে এসে মিলিত হয় বলছিলাম না, যে ডিওডেনামে আমাদের তোমার হচ্ছে হলো প্যানক্রিয়াস এন্ড তোমার হচ্ছে হলো বাইলে এসেও অ্যাড হয়, দুটো একসাথে অ্যাড হয়। এই যে এই বাই ইয়া থেকে আইসা, পিত্তথলি থেকে আইসা যে নালীটা সামনের দিকে আসে, এটা যেখানে এসে মিলিত হয় এই জায়গাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার এর এই জায়গায় এটা একটা চেম্বার, এই চেম্বারে আমাদের অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস এবং অ্যাম্পুলা থেকে বাইল থেকে আসা, পিত্তথলি থেকে আসা বাইল এসে মিলিত হয়। সেই চেম্বারের নাম কি? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার যুক্ত হয় আমার ইয়ার সাথে, ডিওডেনামের সাথে। বোঝা গেছে? পানির লাইনটা বোঝা গেছে? এই পর্যন্ত আমাদের যকৃতের পড়াশোনা। যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা এটা আমরা পড়বো না এখন। খালি তুমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলা, তাও তোমাকে বলে রাখি। এই যে খাবারগুলা আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকলো, এই স্মল ইন্টেস্টাইন থেকে খাবারগুলো এই যে স্মল ইন্টেস্টাইনের কোষ দিয়া আমাদের কোথায় আসে? রক্তের মাধ্যমে হেপাটিক পোর্টাল শিরা দিয়ে কোথায় আসে খাবার? আগে প্রথমে যকৃতে। যকৃৎ যতটুকু খাবার দরকার ততটুকু খাবার রাখে, বাকি খাবার মূত্র আকারে বের করে দেয়। তাহলে মূত্র কোথায় উৎপন্ন হয়? নিচে নাকি যকৃতের মধ্যে? যকৃতের মধ্যে মূত্র উৎপন্ন হয়। এরপরে এখান থেকে আমাদের সেটা খাবার সারা দেহে চলে যায় এবং ওই যে মূত্র উৎপন্ন হয়েছিল সেটা আমাদের ইউরিয়া কোথায় চলে যায়? মূত্রনালীতে চলে যায়, যেটা আমাদের এখান থেকে বের হয়ে আসে। সিস্টেমটা বোঝা গেছে? এই যে আমি তোমাকে বললাম না যে ওই নালী দুটা এসে এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটারে মিলিত হয়। এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার আইসা আমাদের ডিওডানাম, এই যে ইউ শেপের ডিওডানামের সাথে মিলিত হয়। তো যাই হোক, এই অগ্নাশয় এটাও আমাদের পড়া লাগবে না, গ্যাস্ট্রিক গ্রন্থি এটাও আমাদের পড়া লাগবে না, আন্তরিক গ্রন্থিও আমরা এখন পড়বো না। হুম। কিন্তু আমরা এই পৃষ্ঠাটা একটু পড়ার চেষ্টা করবো, 130 পৃষ্ঠাটা পড়ার চেষ্টা করব। এরপরে আমাদের এই হরমোনাল ভূমিকা এটাও আমাদের এখন লাগবে না। তো এই যে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্য পরিপাকের পুরা ছক আমি তোমাকে যেভাবে বলছি, পুরাটা এখানে আবার এক পৃষ্ঠায় বর্ণনা করা আছে, এটা মুখস্থ করবা। এরপরে যে খাদ্য আমাদের থাকলো সেই খাদ্যটা আমাদের এখন কি হবে? শোষিত হবে। এই খাদ্য শোষণ দুই রকম, নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ। যে খাদ্য শোষণে কোনো শক্তি লাগে না এটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ, যেটাতে শক্তি লাগে এটাকে বলতেছি সক্রিয় শোষণ। এই খাদ্যগুলো শর্করা, আমিষ এবং লিপিড আমাদের স্মল ইন্টেস্টাইনেও শোষিত হবে এবং লার্জ ইন্টেস্টাইনেও শোষিত হবে। যেগুলো একদমই বাকি থাকবে সেগুলো কোথায় যায় শোষিত হবে? আমাদের লার্জ ইন্টেস্টাইনে যায় শোষিত হবে। এই যে বৃহদন্ত্রের কাজ, বৃহদন্ত্র কি করে? বৃহদন্ত্র যদি কোনো পানি টানি কোনো কিছু বাদ থাকে সেগুলোকে শোষণ করে নেয় এবং আমাদের খাবারটাকে ওখানে প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দিয়ে খাবারটাকে সুন্দর করে পচায়ে টয়লেট বানায়। কে বানায় সেটা? বৃহদন্ত্র। বৃহদন্ত্র টয়লেট বানায়। বলো। কেন? না হলে না, তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে হলো তুমি যদি শাক নিয়ে এসে রাখো, সে শাক কি তোমার এক একদিনের মধ্যে একবারে পুরা পচে ছাপা ওঠে নাকি 3-4 দিন লাগে? 3-4 দিন বা 5-6 দিন বা 7 দিনও লাগে। এখন কথা হচ্ছিল তুমি যে খাবার খেলে সেই খাবার যদি 7 দিন লাগে প্রসেসড হইতে, তাহলে তুমি তো না, আমরা খাবার থেকে তো খুব সামান্য পরিমাণে এনার্জি পাই। এখন কথা হচ্ছে হইলো এই যে আমরা অনেক বেশি পরিমাণে কাজ যে করি,
এখন কাজ করার জন্য তো আমাদের আবার খাবার খাওয়া লাগবে। এখন খাবার যদি তোমার তাড়াতাড়ি করে আউটপুট যদি তোমার তাড়াতাড়ি না হয় তাহলে হুম 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 না 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 ও যেটা হচ্ছে হইলো ওইটা আমরা আমাদের ব্যাকটেরিয়া দ্বারা খাবারটাকে পচানো হয়, এটার কিছু কারণ আছে। এই যে টয়লেটটার সাথে আমাদের দেহের যেগুলা অংশ, খারাপ অংশ সেগুলা আমাদের বের হয়ে যায়। আমি তোমাকে বলতেছিলাম যে র্যাফেজের অনেক প্রয়োজন আছে। র্যাফেজ আমাদের শরীরের মানে খারাপ জিনিসগুলোকে সাথে টানে নিয়ে বের করে নেয়। বুঝতে পারছো? তো এই ছিল মলত্যাগ। মলত্যাগের মাধ্যমে খাবারটা আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তো স্থূলতা বিএমআই আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি। এই যে বিএমআই এর মানদণ্ডটা এখান থেকে একবার পড়ো। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হইলো। এবং তোমার বইয়ের এক্সট্রা কিছু আছে? ও, তোমার বইয়ে আরো এক্সট্রা কিছু আছে। সেটা হইল অসুখ, আন্তরিক সমস্যা। সেটা হচ্ছে হলো কি কি সমস্যা হইতে পারে: অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস, কৃমিজনিত রোগ, ডায়রিয়া। এই রোগগুলা আমরা তোমার বই থেকে পড়বো। কথা কি বোঝা গেছে? তো এই ছিল আমাদের আজকের পড়া। অনেক লং লেকচার, 1 ঘন্টার লেকচার। তাহলে পড়া কি কি থাকলো? তোমার বই ফুল, ইন্টারমিডিয়েটের বই এই চ্যাপ্টার প্রায় পুরোটাই পড়া। আমি যেখান থেকে পড়াইছি। এখান থেকে প্রথম থেকে শুরু করবা। প্রথম থেকে শুরু করবা। প্রথম 112 পেজ থেকে শুরু কইরা 112 পেজ থেকে শুরু কইরা 121 পৃষ্ঠা পর্যন্ত। এর মধ্যে 121 পৃষ্ঠায় আইসা এই লালাগ্রন্থির এটা বাদ দিবা। লালাগ্রন্থির কাজ বাদ দিবা। এরপরে যকৃতের শুধু 122 পৃষ্ঠায় যকৃতের শুধু গঠনটা পড়বা। যকৃতের অবস্থান এবং গঠনটা পড়বা। শোনো, আমি একটা কথা বলি, লেখার দরকার নাই, আমি তো বলে দিচ্ছি। সেটা ভিডিওতে আপলোড করে দিচ্ছি, তুমি ভিডিওতে লাস্টে টেনে আগে পড়াগুলো দেখে নিও। তোমার হচ্ছে হলো অবস্থান এন্ড গঠনটা পড়বা। যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা এটা আমরা এখন পড়বো না, এটা আমরা বাদ রাখলাম। এখান থেকে 124 পৃষ্ঠায় আমরা জাস্ট একটু ফিগারটা একটু দেখার চেষ্টা করব। এই ফিগারটা আমরা যতখানি বুঝে আসে ফিগারটা বোঝার চেষ্টা করব। এরপরে আমাদের আবার এগুলা বাদ দিব অগ্নাশয় আমরা বাদ দিব। এগুলা বাদ দিয়ে গ্যাস্ট্রিক গ্রন্থিও আমরা বাদ দিব। আন্তরিক গ্রন্থি বাদ দিয়ে 130 পৃষ্ঠায় এই ছক পৃষ্ঠাটা আমরা ভালো মতো পড়ার চেষ্টা করব। 130 থেকে পড়বো, 130 পড়বো। এরপরে আমরা যাব হচ্ছে হইল 134 পৃষ্ঠা। 134 পৃষ্ঠার এই ছকটা আমরা ভালো মতো পড়বো। পইরা আমরা চলে যাব হইল এই তো 135 পৃষ্ঠা। 135 পৃষ্ঠায় এই যে তুমি যে টপিকটা বললা যে খাদ্য কিভাবে শোষিত হয়, এই টপিক পুরোটা তুমি নিজের পইড়া আমাকে বুঝায়ে বলবা আর কি। খাদ্য কিভাবে শোষিত হয়, বোঝা গেছে? খাদ্য শোষণটা পড়বা। খাদ্য শোষণ পুরোটাই পড়ার চেষ্টা করবা। 100 কত 135, 36, 37, 38, 135 থেকে 138 পেজ পর্যন্ত কোনো কিছু মিস নাই। এরপরে আমাদের আহ 140 পৃষ্ঠার বিএমআই এই। আর তোমার বইয়ের এই তো লাস্টে যে অসুখগুলা আছে কত পৃষ্ঠা থেকে 118 পৃষ্ঠা থেকে ওইগুলা মেমোরাইজ করতে হবে এই। আর ফার্স্ট পেপারের
এই যে এখান থেকে আমরা ম্যাক্রোমোল এন্ড মাইক্রোমোলস গুলা পড়ছি, এই তো নবম চ্যাপ্টার, হ্যাঁ, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এখান থেকে ম্যাক্রোমোলস এন্ড মাইক্রোমোলস গুলোর নাম এন্ড খালি গ্রহণীয় রূপগুলো আমরা মেমোরাইজ করে দিব। এই ম্যাক্রোমোলস এন্ড মাইক্রোমোলস। ঠিক আছে, আলবিদা।